প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এক্সেলের মধ্যে প্রথমেই যেই কাজটি দেখতে চাই সেটি হচ্ছে সেল রেফারেন্সিং সম্পর্কে একটা আইডিয়া নিব। আমরা অলরেডি বেশ কিছু কাজ করেছি, নর্মাল ক্যালকুলেশনের কাজ করেছি, পাশাপাশি চার্ট নিয়েও কাজ করেছি। প্রত্যেকটা কাজ করতে গিয়ে আমরা সেলের রেফারেন্স ইউজ করছি, দ্যাট মিনস সেলের অ্যাড্রেস ইউজ করেছি। তো এই সেলের অ্যাড্রেস সম্পর্কে আজকে একটু ফার্দার আইডিয়া দিব। তো ব্যাপারটা কীরকম আসলে আমরা একটা এক্সাম্পল সহকারে বোঝাতে চাই। যেমন ধরেন, আমরা যদি একটা এক্সাম্পল সেট করি, প্রথম যে কোনো সেলে আমি যদি লিখি লাইক সিরিয়াল নাম্বার, দেন হচ্ছে আইটেম, এরপর হচ্ছে যদি লিখি যে প্রাইস, তারপর যদি লিখি কোয়ান্টিটি, সংক্ষেপে লিখি QNT, তারপরে যদি আমরা দেই টোটাল প্রাইস, এরপরে যদি ডিসকাউন্ট একটা কলাম রাখি, আমরা একটু সিলেক্ট অল দিয়ে ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, সাপোজ 20 করে দিলাম। আমি ইচ্ছাকৃতভাবেই কতগুলো সেল ফাঁকা রাখছি, এমন না যে ফাঁকা রাখতে হবে, আমি চাইলে শুরু থেকে শুরু করতে পারতাম। তাহলে এখানে আইটেম বলতে আমরা বোঝাচ্ছি প্রোডাক্টের নাম কি হবে সেইগুলো। আমি দিয়ে দিচ্ছি আসলে 1 দেই সিরিয়াল নাম্বার, এবং যদি কন্ট্রোল ধরে আমি ফিল হ্যান্ডেল টান দিই তাহলে অবশ্যই আমরা সিকোয়েন্সিয়ালি 1 2 3 4 5 6 7 8 পাবো। আমরা সেটা পেলাম। আইটেম, প্রোডাক্টের আইটেম কি দিব, আসলে লিখি পেন, পেন্সিল, তারপরে কি লিখবো, মাউস, কিবোর্ড, তারপরে ল্যাপটপ, ল্যাপটপের আচ্ছা থাক। তারপরে আমরা কি দিতে পারি, সাপোজ যদি দেই মনিটর, মডেম, তারপরে আমরা সাপোজ একটা মোবাইল ফোনও দিই। সো কিছু আইটেম আমরা এখানে লিখলাম। এখন যদি প্রাইস আমরা সেট করি, সাপোজ যদি এখানে 5 টাকা দিই, পেন্সিল দিলাম 5 টাকা, মাউস দিলাম সাপোজ একটা 200 টাকা, কিবোর্ড একটা দিলাম সাপোজ 300 টাকা, একটা ল্যাপটপের প্রাইস দিলাম সাপোজ 40,000 টাকা, একটা মনিটর প্রাইস দিলাম সাপোজ 10,000 টাকা, মডেমের প্রাইস সাপোজ দিলাম 1500 টাকা, একটা মোবাইলের প্রাইস দিলাম সাপোজ 20,000 টাকা। সো প্রাইস ইন বিডি, আমি চাইলে এগুলো সবই লিখতে পারবো, মেসেজ আপনি যেভাবে লিখবেন ইটস আপ টু ইউ। এখানে প্রাইস পার কোয়ান্টিটি আমরা বলতেছি আসলে যে প্রাইস পার কোয়ান্টিটি, ওকে, বা ইন্ডিভিজুয়াল প্রাইসও লিখতে পারি। এখানে আমরা কোয়ান্টিটি, যে কয়টা কত পিস আপনি পারচেস করবেন, সাপোজ এটা একজন পারচেস করতেছে এমন কিছু একটা বোঝাচ্ছি আর কি। সাপোজ পেন সে 10টা কিনলো, পেন্সিলও সে সাপোজ 12টা কিনলো, মাউস সে 5টা কিনলো, কিবোর্ড সে 5টা কিনলো, ল্যাপটপ সে সাপোজ 2টা কিনলো, মনিটরও 2টা কিনলো, মডেম একটা কিনলো, মোবাইল সাপোজ সে 3টা কিনলো। তাহলে টোটাল প্রাইস কি হবে, এটা আমরা সবাই জানি যে প্রাইস, ইন্ডিভিজুয়াল প্রাইস ইনটু হচ্ছে কোয়ান্টিটি। কোনো সমস্যা নেই, আমরা যখন ফিল হ্যান্ডেল ধরে টান দিই সবগুলো রেজাল্ট পাবো, পেয়ে গেলাম। এবং যদি আমরা এখানে ইকুয়ালস টু দিয়ে সাম লিখি, এগুলো কিন্তু সব রিভিউ হচ্ছে, আমি কিন্তু বুঝাচ্ছি না, যারা ক্লাস করছেন তাদের এগুলো বুঝতে সমস্যার কথা না। এন্টার দেই, তাহলে এখানে আমরা গ্র্যান্ড টোটালটা পেয়ে গেলাম। এখন আসি যে আমরা এই মেইন টার্গেট হচ্ছে ডিসকাউন্ট নিয়ে একটা কথা বলবো, তারপরে আমি শুরুতে যেটা বলছি যে রেফারেন্স নিয়ে একটা আইডিয়া দিব, সেই কারণে আমার এতটুকু লেখা। তো এখন সাপোজ আমার কোম্পানি বা যেই রিটেল স্টোর বা যাই বই না কেন, তারা 10% ডিসকাউন্ট দিচ্ছে প্রোডাক্টের উপরে, সকল প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট। তাহলে আমরা কিভাবে লিখবো, ইকুয়ালস টু টোটাল প্রাইস ইনটু 10% দিয়ে দিলাম। খুবই সিম্পল, যে আমাদের এটা আমরা ডিসকাউন্ট পেলাম। এরপর যদি আমরা লিখি যে নেট প্রাইস, একটা কলাম বাড়াচ্ছি, এবং নেট প্রাইস অবশ্যই টোটাল প্রাইসের থেকে ডিসকাউন্টটা বাদ যাবে। আমরা যদি এখন দেখি পেয়ে গেলাম। এবং এখানে যদি আমরা টোটাল প্রাইসগুলো দেখতে চাই,
সেটাও আমরা দেখতে পারবো। এটা হচ্ছে টোটাল ডিসকাউন্ট প্রাইস, অটোমেটিক কাজ করতেছে, এবং এটা হচ্ছে নেট প্রাইস, তার মানে অ্যাকচুয়াল প্রাইস আর হচ্ছে নেট প্রাইস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি কিন্তু কোনো কিছু বুঝাইনি, জাস্ট প্রিভিয়াস ক্লাসের আলোকে আমি জাস্ট একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করছি। আমি সবাইকে অ্যালাউ করেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে চাইলে করতে পারেন। আছে কি কারো কোনো কোশ্চেন? থ্যাংক ইউ। এখন আমি আমরা যেটা বুঝাবো, দেখেন যে যেখানে আমরা ফর্মুলা লিখছি, সাপোজ টোটাল প্রাইস, এই যে C6D6 আসছে, বা যদি এখানে টোটাল প্রাইস দেখি, সামের ঘরে E6 to E13 আসছে। সো এই যে E6 E13 এগুলোই তো সেল অ্যাড্রেস নাকি, বা সেলের রেফারেন্স আমরা বলতে পারি। যদি 45-এ ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি E6F6, এগুলো হচ্ছে আমরা বলি সেল রেফারেন্স। তো রেফারেন্স দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। এখানে যেটা আমরা ইউজ করছি এগুলো হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সিং, যে অটোমেটিক, এই কারণে আমরা রিলেশনশিপটা অটোমেটিক কাজ করতেছে। আমরা যখন টান দিচ্ছি ফর্মুলাগুলো অটোমেটিক কাজ করতেছে, যে রিলেটিভ, এই যে E13 F13 অটোমেটিক হয়েছে। এখন ধরেন এই ডিসকাউন্টেড প্রাইস আজকে 10%, কালকে ধরেন হঠাৎ কালকে ধরেন 15% সেট করলো, যে আগামীকাল এসে 15% সেট করবে, তাহলে কাজ কি? আমরা যদি এটাই রাখি তাহলে ডাবল ক্লিক করতে হবে, এখানে 15% করতে হবে প্রথম কথা। শুধু এটা করলেই হবে না, যদি 1 লক্ষ প্রোডাক্ট থাকে 1 লক্ষ প্রোডাক্টের মধ্যেই কিন্তু চেঞ্জ করতে হবে, তাই নয় কি? আমার সাথে আপনার একমত? আচ্ছা, তাহলে এখানে তো জাস্ট 8টা আইটেম, যদি এখানে আমি আগেরটা নিয়ে আসি 10% রাখি, এখানে তো জাস্ট 8টা আইটেম, যদি 8টা না হয়ে 800 আইটেম হতো তাহলে অন্তপক্ষে তো এটা করার জন্য একটা টাইম দরকার পড়তো না? এখন এই ডিসকাউন্ট তো সবসময় টেম্পোরারি একটা ইস্যু। এখন এখন আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই ডিসকাউন্টটা যদি সাপোজ 10% বলছে, আমি ধরেন 10% কোন একটা জায়গাতে লিখলাম, ধরেন এখানে লিখলাম 10%, যে আজকে কোম্পানি 10% দিছে, কালকে 20% দিলে আমি এখানে এসে শুধু 20% লিখতে চাই, আর কোথাও লিখবো না, অটোমেটিক সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 10% আমি এখানে লিখলাম, ভালো কথা। এখন এই সেলটা নিয়ে কাজ করব, তাহলে দেখেন আমি ডিসকাউন্টের জন্য এই যে যেই কলামটা এখানে রাখছি এটা একটা কালার করে দেই। আমি এখানে আবার একটা ডিসকাউন্ট কলাম নিচ্ছি, সরি স্পেলিংটা মিস্টেক হলো, ডিসকাউন্ট। তাহলে এইখানে আমি সেম ক্যালকুলেশনটা করব ডিফারেন্ট ওয়েতে, ইকুয়ালস টু, তাহলে টোটাল প্রাইস ইনটু 10%, তাই নয় কি? এখন আপনারা খুব মনোযোগ সহকারে বুঝে আনসার দিবেন। এটা প্রথমটা আনসার ঠিক আসবে, কিন্তু এরপরে যদি আমি টান দেই বাকি আনসার কি ঠিক আসবে? বলেন, এখনো কিন্তু আমি ছাড়ি নাই। দেখেন আনসার কিন্তু ঠিক আসে নাই। তাহলে ডাবল ক্লিক করলে দেখেন এটা 1 ঘর নেমে আসছে, ঠিক আছে, কিন্তু এটা তো 1 ঘর নেমে আসছে। তাহলে আমার সলিউশনটা করতে হবে, আমি এই 10% কে ইউজ করতে চাই এবং এই অ্যাড্রেসটা ইউজ করতে চাই সকল ক্ষেত্রে, কি হবে সলিউশন বলেন? কে পারবেন? ডলার চিহ্ন দিয়ে আটকে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা কি আর কেউ জানেন? হ্যালো, কেউ কি জানেন আর? না স্যার। আচ্ছা, তো আমরা যার কাছ থেকে ডলার সাইনটা কে বললেন একটু আরেকবার দেখি, কথা বলেন। ওকে, শহীদুল খোকন। বিবিএ স্টুডেন্ট না এমবিএ স্টুডেন্ট? বিবিএ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি আনসারটা দিতে পেরেছেন। এখন ডলার সাইন দিব, ডলার সাইনটা কোথায় দিব? ওই যে F4। তাহলে এই F4 তাহলে F এর লেফট সাইডে একটা ডলার সাইন দিতে হবে এবং F এর রাইট সাইডে একটা ডলার সাইন দিতে হবে। তাহলে এইটা একটা সেল অ্যাড্রেস। আমি আপনাদের যখন চার্ট বুঝিয়েছিলাম গত ক্লাসে, যখন ক্লাস শেষ হয়ে গেছে পরবর্তীতে তার যুক্ত হই নাই, তখন আমি বুঝলাম ডলার সাইনের মিনিং বলবো, মনে আছে কি আপনাদের? কিন্তু আমরা সেখানে বলার সুযোগ পাইনি যেহেতু আমরা পরবর্তী সেশনে আর আসিনি। এই যে ডলার সাইন, এটার মানে হচ্ছে এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং বলি। অ্যাবসলিউট মানে হচ্ছে ফিক্সড। দেখেন এখন যেটা হবে, আমি যখন টান দেই সবগুলো ঠিক মতো আসছে, দেখেন দুই পাশ ভালো করে তাকিয়ে দেখেন কোনো ধরনের প্রবলেম করেনি, এবং এটারও আমি সেম কালার দিয়ে দিচ্ছি, দেখেন সেম রেজাল্টই আসছে। তাহলে এটার সুবিধা কি দেখেন, এখানে এই যে 50 এবং ধরছে কিন্তু 10% F4,
আমি যদি লাস্টেও 6000 ডাবল ক্লিক করি, দেখেন 10%ই ধরছে। তাহলে যদি কোনো সেল ফিক্স থাকে, সেই সেলটাকে যদি আমরা ইউজ করতে চাই, তখন আমরা অ্যাবসলিউট সেল রেফারেন্সিং ইউজ করি। অ্যাবসলিউট সেল রেফারেন্সিং মানে হচ্ছে সেলের নামের, অর্থাৎ কলামের যেই নামটা বা কলামের নামকরণ তো আমরা জানি অ্যালফাবেট দিয়ে হয়, সেই অ্যালফাবেটের লেফট এবং রাইটে অবশ্যই $সাইন ইউজ করতে হবে। প্লিজ রকিবুল আপনার কোশ্চেন থাকলে করে ফেলেন। হ্যান্ড রেজ করছেন রকিবুল। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ডলার সাইন স্যার ফার্স্ট স্যার সেল F4 এ দিলাম, F এর আগে ফার্স্টে দিলাম, বাট এটা F4 এর লাস্টে এন্ড করলাম না কেন? F4 আর F এবং 4 এর মাঝখানে কেন এন্ড করলাম? আমি সেটাই তো বলতেছিলাম যে রুলসটা হচ্ছে কোনো সেলকে যদি অ্যাবসলিউট করতে চাই, তাহলে সেলের যে নাম, সেই নামের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কলাম নেম আর একটা হচ্ছে রো নাম্বার। এই $সাইনটা হয় কলাম নেমের দুই পাশে, তাহলে কলামের নেম হচ্ছে F, তার দুই পাশে। এটি হচ্ছে রুলস। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা সুবিধা কি, ধরেন আমার এখন আগামীকাল সকালে এসে 20% করতে হবে, তাহলে দেখেন 20% দিচ্ছি, এগুলো সব চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। এগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে, এখানে 20% লিখতে হবে। শুধু এটা লিখলেই হবে না, এবং এটা ধরে আবার টানও দিতে হবে ফিল হ্যান্ডেল ধরে, তাই নয় কি? তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে রিলেটিভ ওকে। আমরা যে কথা বলতে গিয়ে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, যে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাটা ছিল হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সিং ভার্সেস অ্যাবসলিউট সেল রেফারেন্সিং। তাহলে রিলেটিভ হচ্ছে যেগুলো আমরা নর্মাল সেল অ্যাড্রেস দেখতে পাই, সাপোজ কোনো একটা সেলের উপরে ক্লিক করলে যে অ্যাড্রেসটা দেখতে পাই, যেমন B6 আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিলেটিভ। যদি কোনো সেলকে ফিক্স করতে চাই, তখন আমাকে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং ইউজ করতে হবে। অ্যাবসলিউট সেল রেফারেন্সিং মানে হচ্ছে একটা সেলের, যদি আমরা এটা একটা সেল চিন্তা করি, সাপোজ এখানে 200 আছে, যদি এটা আমরা কোনো কারণে এই সেলটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে চাই ফিক্সড, তখন আমাকে যেভাবে লিখতে হয়, ইকুয়ালস টু দিলাম সেলের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কলাম নেম আর একটা হচ্ছে রো নাম্বার। কলাম নেমের দুই পাশে $সাইন দিতে হয়। সো এটা আমরা কিবোর্ডে শর্টকাটের মাধ্যমে পারি। আপনাদের এই কিবোর্ডের মধ্যে F4 নামে একটা কি আছে, ওইটাতে ক্লিক করলে অটোমেটিক বসে যাওয়ার কথা, যদিও আমার এখানে ল্যাপটপে ফাংশন দেওয়ার কারণে হলো না। আপনারা কিবোর্ড থেকে F4 যদি প্রেস করেন, দেখবেন যে অটোমেটিক দুই পাশে $সাইন বসে যাচ্ছে। কিবোর্ড থেকে F4 দিলে দেখবেন যে অটোমেটিক দুই পাশে $সাইন বসে যাবে। তাহলে এই যে এটা হচ্ছে আপনার অ্যাবসলিউট, অর্থাৎ নামকরণের ক্ষেত্রে আমরা কলামের যে নাম, সেই নামের দুই পাশে আমরা $সাইন ইউজ করি। আমি যেটা গত ক্লাসে বলতে গিয়ে শেষ হয়ে গেছিল লেকচারটা, যেমন ধরেন যদি আমরা শুধুমাত্র এই এতটুকু সিলেক্ট করি, দুইটা আইটেম সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা ইনসার্টে গিয়ে চার্টে যাই, গত ক্লাসে এই চার্ট, এই রিকমেন্ডেড চার্ট দেখানোর আগেই শেষ হয়ে গিয়েছিল। রিকমেন্ডেড চার্টসে যাচ্ছি আজকে, এখান থেকে সরাসরি আমরা বুঝে দেখা যাচ্ছে একবারে চার্ট তৈরি করে ফেলতে পারি। কলাম চার্ট আমরা চুজ করে নেই। কলাম চার্টে চুজ করতে গেলে এখানে বলছে যে আপনার দুইটা অপশন আছে, যে আপনি কি বলে ফুটারে কি, সরি হরাইজনাল এক্সিসে কি চান। যদি হরাইজনাল এক্সিসে চান যে আইটেমগুলো, তাহলে এটা। আর যদি মনে করেন যে না, হরাইজনাল এক্সিসে চাচ্ছেন প্রাইস, তাহলে এটা। যেটা আমরা গত ক্লাসে সুইচ করে করছিলাম, এখানে কিন্তু দুইটা অপশন সরাসরি থাকে। তো আমি যেটা দরকার সেটা আমি চাইলে চুজ করতে পারবো, আমি যেটা দরকার সেটাই চুজ করতে পারবো। সাপোজ আমি প্রথমটাই নিচ্ছি, এবার ওকে দিচ্ছি। আমার এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও এইখানে আমাদের যেহেতু একটা মাত্র কলাম, আলাদা করে আর লিজেন্ড দরকার নেই, কিন্তু এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমরা এখন এই সিলেক্ট ডাটাতে যাই, তাহলে এই যে এখানে দেখেন $সাইন আছে, এটাই গত ক্লাসে আমি আপনাদের তখন বলছিলাম যে বলবো, এই যে $সাইন, সেটাই কিন্তু আমরা আজকে দেখলাম যে $সাইনের মিনিং হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং। দ্যাট মিনস এই চারটা এই শিটে, দ্যাট মিনস শিট 1 এর এই অ্যাড্রেসের রেঞ্জের জন্য ফিক্সড, এটাই এরা বোঝাচ্ছে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো আপনাদের সবার দাবি একটা লেকচার শিট আপনাদের বানিয়ে দিতে হবে, আমি ইনশাল্লাহ দিব। তবে যে লেকচার শিটটা আমার কাছে আছে, আমি এর আগে পড়াতাম, যেহেতু বিজনেসে অনেক বছর পড়িয়েছি BBM স্টুডেন্টদেরকে, ওদের ওখানকার যেই ডেটাগুলো খুঁজে পেলাম, তার মধ্যে যে লেকচার শিটটা ছিল, এটা
পুরাতন ভার্সনের, আপনাদের যেই এক্সেলটা আমরা দেখাচ্ছি এটা তো নতুন ভার্সন, যেই কারণে লেআউটটা মিলবে না, ওই লেআউটটা আমাকে একটু চেঞ্জ করে এক্সপ্লানেশন দিতে হবে, যেই কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি। গত ক্লাসে বলছিলাম একটা লেকচার শেয়ার দিব। তো আমরা এটা একটু ওপেন করি, এখানে কিছু পার্ট আছে আমরা ডিসকাস করব। এবার আসলে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কমন 4টা এরর নিয়ে কথা বলবো, যে আমরা এক্সেলে কাজ করতে গেলে 4টি কমন এরর আমাদের ফেস করতে হয়। তার মধ্যে প্রথম এরর হচ্ছে হ্যাশ এরর। আমরা প্রায় এই ধরনের এরর দেখি, এবং এটা সলিউশন আমি অলরেডি বলেছি, এই ধরনের এরর দেখে থাকি, এটাকে আমরা হ্যাশ এরর বলি। সাপোজ ধরেন এখানে 40,000 আছে, আমি কলামটা যদি ছোট করি টেনে, তাহলে এই লেখাগুলো দেখাতে পারতেছে না। এর মিনিং হচ্ছে যে আমাদের এই সেলটার মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের চাইতে এই সেলটার উইথ ছোট। তাহলে সলিউশন হচ্ছে এই কলাম বরাবর ডান দিকের যেই কলামের দাগটা দেখতে পাই, এর উপরে মাউস নিয়ে গেলে, দ্যাট মিনস হভার করলে দুই দিকে এরর চিহ্ন দেখতে পাচ্ছি, একটা প্লাস চিহ্নের মতো, ডাবল ক্লিক করলে সলভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হ্যাশ এরর সলিউশন। তো আমি এখন যেই কথাটা পাসওয়ার্ড আসলো থেকে আবার মাইক্রোসফট এক্সেল, এটাই তো। আচ্ছা, এটা আসতে থাক, আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে যাই। আচ্ছা, ওপেন হয়েছে। আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো, বাট আমাকে একটু আপ টু ডেট করতে হবে এটাকে। যেমন বর্তমানকার যেই এক্সেল শিট আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম প্রথম ক্লাসে, সেখানে কিন্তু আমরা রো নাম্বার এবং কলাম নাম্বার সম্পর্কে যে আইডিয়া দিয়েছি, এটা কিন্তু তার চাইতে অনেক কম। যেটা পূর্বের ভাষণগুলোতে এই আইডিয়াটা ছিল। এখানে এগুলো সবই, শুধু এইটা বাদ দিলে এইটা একটু রিভিউ করে দিব, তাহলে ঠিক হয়ে যাবে, বাকিগুলো সব ঠিক আছে। এখানে যে লেআউটটা আছে, এই লেআউটটা আসলে পূর্বের, নতুন লেআউটের সাথে কিছুটা পার্থক্য থাকবে, যেন এটা চেঞ্জ করতে হবে। বাকি যে কনসেপ্টগুলো আছে এগুলো ঠিক আছে। এখানে আসেন আমরা এই রিলেটিভ সেল রেফারেন্সিং এবং অ্যাবসলিউট সেল রেফারেন্সিং, এই দুইটা নিয়ে আমি কথা বলতেছিলাম আজকে, এবং এখানে তার ডেসক্রিপশন দেয়া আছে। এটা আমরা বুঝালাম। অটো সাম নিয়ে আমরা কত ক্লাসে কথা বলেছি, না তার আগের ক্লাসে কথা বলেছিলাম যে শর্টকাটে কিভাবে কাজ করা যায়। এখন আমি একটা পার্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই 4টা এরর মেসেজ। আমি হ্যাশ এররটা বললাম, এবার আসেন যে একটা আছে হ্যাশ ভ্যালু এরর, একটা আছে হ্যাশ ডিভ এরর, একটা আছে হ্যাশ রেফারেন্স এরর। সো কোন একটা এরর মেসেজ দেখলে যাতে আমরা বুঝতে পারি যে আসলে এররটা কোথায় আছে বা কি এরর এটা আসলে। এখন দেখেন, আমরা এটা তো বুঝলাম অবশ্যই। এবার আসি যে আমি একটা সাপোজ যোগের কাজ করতে চাই, সাপোজ 5-এর সাথে 10 যোগ করতে চাই। তা আমি দেখা যাচ্ছে এই 5-এ ক্লিক না করে ক্লিক করছি হচ্ছে পেনের উপরে, এরপর প্লাস চিহ্ন দিয়েছি, এরপর আমার 10-এর সাথে যোগ করার কথা, সেটা ঠিক আছে। তার মানে সংখ্যার সাথে টেক্সট পড়ে যাচ্ছে কোনো কারণে ভুলক্রমে। তাহলে দেখেন যে এররটা আসে, এটা হচ্ছে হ্যাশ ভ্যালু এরর। তাহলে কি বললাম, হ্যাশ ভ্যালু এররটা কেন কেন আসে, যে আমাদের যদি কোনো ক্যালকুলেশনের মধ্যে কোনো টেক্সট পড়ে যায়, টেক্সটের সাথে কখনো কোনো ক্যালকুলেশন হয় না, এই এরর আসলে বুঝতে হবে যে আমি একটা ভুল করেছি, যেটা হচ্ছে টেক্সটের সাথে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। এবার সে থার্ড এরর, সাপোজ আমি 10কে 5 দ্বারা ভাগ করতে চাই, অথবা এই 50কে 10 দ্বারা ভাগ করতে চাই, কিন্তু যখন আমি লিখতেছিলাম, সাপোজ যদি সরাসরি লিখি লাইক 50 ডিভাইড বাই 10 লেখার কথা, কিন্তু আমি দিয়েছি 0। কোনো সংখ্যাকে 0 দিয়ে কি ডিভাইড করা যায়? অবশ্যই যায় না। তাহলে যে এররটা আসবে ডিভ এরর, এর মানে হচ্ছে আমি একটা সংখ্যাকে 0 দ্বারা ডিভাইড করার চেষ্টা করেছি। আমি আপনাদেরটা অ্যালাউ করে দিই, চাইলে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। তাহলে থার্ড যে এররটা, সেটা হচ্ছে ডিভ এরর। এটা দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে 0 দ্বারা কাউকে ডিভাইড করলে, অথবা যদি আমি কোনো একটা সেলকে ডিভাইড করতে যাচ্ছিলাম সাপোজ এই 3 সাথে, কিন্তু ভুলক্রমে একটা ব্ল্যাঙ্ক সেলের সাথে আমার এটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, এন্টার দিই, তাও ডিভ এরর আসবে। তার মানে এটা হচ্ছে ডিভিশন এরর, মানে হচ্ছে 0 দ্বারা ডিভাইড করার চেষ্টা করেছি, 0 দ্বারা কখনোই কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। হ্যাশ ভ্যালু এরর মানে হচ্ছে আমি টেক্সটের সাথে কোনো কারণে আমার ভুলক্রমে নিউমেরিক ভ্যালুর ক্যালকুলেশনে যাচ্ছিলাম। আর হ্যাশ এরর হচ্ছে যদি আমার সেলের লেন্থ, সেলের উইথ, সেলের যেই কন্টেন্ট আছে তার চেয়ে যদি ছোট হয়, তাহলে এই এররটা আসে। সর্বশেষ আসি রেফারেন্স এরর। রেফারেন্স এরর মানে হচ্ছে, যেমন এখান থেকে দেখাতে পারি আমরা, সাপোজ এটাতে যদি ডাবল ক্লিক করি, আমার এটার ক্যালকুলেশনের জন্য আমার টোটাল প্রাইস এই কলামটা ইউজ হয়েছে। বা যদি টোটাল প্রাইসের কথা চিন্তা করি, তাহলে আমার প্রাইস পার কোয়ান্টিটি এবং কোয়ান্টিটি, এই দুইটা কলাম ইউজ হয়েছে। এখন দেখাচ্ছে কোনো কারণে যদি আমার এই কলামটা কোনো কারণে যদি আমি ভুল করে ডিলিট করে ফেলি, তাহলে
তাহলে দেখেন যে এররটা আসছে হ্যাশ রেফারেন্স, তার মানে হচ্ছে এখানকার একটা সেল সে খুঁজে পাচ্ছে না যেটা আমি ফর্মুলাতে ইউজ করেছিলাম, কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলি রেফারেন্স এরর। সো আমি 4টা কমন এরর নিয়ে আপনাদের সাথে কথা বললাম, যদি কারো কোনো কোশ্চেন থাকে চাইলে করতে পারেন। কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থায় ফেরত আসি। তো 4টা কমন এরর নিয়ে কথা বললাম, আমার এই লেকচার শিটে 4টা কমন এরর আমি এখানে তুলে দিয়েছি। আমি এই লেকচার শিটে আপনাদের কয়েকদিনের মধ্যেই আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনাদের যা যা আলোচনা করেছি একটা ডিটেলস এটার মধ্যে ইনক্লুড করে আমি আপনাদেরকে দিব। বলেন এই 4টা এরর নিয়ে কার কোনো কথা আছে? স্যার ওই সেলটা যে ডিলিট করছেন ওটা রিটার্ন কেমনে আনবেন স্যার? কন্ট্রোল জেড, আনডু, কন্ট্রোল জেড। স্যার হ্যাঁ, যখন স্যার আমরা হ্যাঁ প্লিজ আনমিউট করে কথা বলেন, প্লিজ আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, মাইক্রোফোন আনমিউট করেন তারপর কথা বলেন, আমি মিউট করে দিয়েছিলাম। জি বলেন। মেইন যেই যেই কারণে এররগুলো আসে সেই রিজনগুলো কিন্তু আমি এখানে বলেছি, এখানে ব্যাখ্যাও দিয়েছি। এর বাইরে অন্য কোনো কারণে এরর আসে না। এর বাইরে আরও এরর আছে, আমি বলছি কমন 4টা এরর। যেমন এই হ্যাশ এররের মিনিং কি, দ্য নাম্বার ইন দ্য সেল ইজ টু ওয়াইড ফর এক্সেল টু ডিসপ্লে। তার মানে সলিউশন কি, ওয়াইডেন দ্য কলাম অ্যান্ড দিস উইল ডিসঅ্যাপিয়ার। তার মানে যদি আমরা কলামটাকে বাড়াই, দ্যাট মিনস উইডটা যদি বাড়াই তাহলে সলিউশন হয়ে যাবে। হ্যাশ ভ্যালু এরর, এটার মিনিং কি, মিনিংটা কিন্তু আমরা বলে দিয়েছি, ইউর ফর্মুলা কন্টেন্স টেক্সট। প্লিজ স্যার ওই কলামটা স্যার ওয়াইড করার জন্য স্যার মাউস ছাড়া অন্য কোনো স্যার শর্টকাট আছে স্যার? কি বলবেন? কিবোর্ডে আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমার জানা নেই। এটা আমি কখনো ট্রাই করে দেখি নাই, থাকতে পারে, আমি শিওর না। এই যে এটাই তো বলছেন যে কিভাবে আমরা এটাকে বড় করব, তাই তো? স্যার ওয়াইড করা স্যার আপনি তো যেটা দেখাইলেন স্যার মাউস দিয়ে, ওটা তো আছে, আর অন্য কোনো কিবোর্ডে শর্টকাট আছে কি? আমি আমি জানি না আসলে এটা। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। ওটা আমিও পাইনি। আচ্ছা নেটে সার্চ দিয়ে দেখতে হবে, আমি দেখবো, যদি পাই জানাবো। হ্যাঁ আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। যারা আমরা কথা বলতেছি না প্লিজ মাইক্রোফোনটা মিউট করে রাখলে ভালো। আমি শুরুতেই বলেছি আপনাদের কিন্তু পরবর্তীতে রেকর্ড ভালো লাগবে না যদি নয়েজ থাকে। আচ্ছা তাহলে আরেকটা বুদ্ধি আছে স্যার, হ্যাঁ বলেন। কিবোর্ড একটা করা যায়, সেটা হলো ওই ওয়েট মানে লিখে বাড়ায় দেওয়া। আচ্ছা সেটা সেটা তো অন্য হিসাব, অন্য একটা অন্য ওই ওই বরাবর আরেকটা সেলে গিয়ে আমি কন্টেন্ট বাড়াবো, লিখবো, তাহলে অটোমেটিক বড় হয়ে যাবে, সেটা তো বলছেন এন্টার দিলে? না 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 স্যার, তাহলে এটা ওই যে কন্ট্রোল শিফট কন্ট্রোল স্পেস চাপলে হুম আপনার ওটা ব্লক হয়ে গেল। আচ্ছা তারপরে আপনার ওই যে ওয়েটটা বাড়ায় দিতে। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে আমরা রিলেটিভ এবং অ্যাবসলিউট নিয়ে কথা বললাম, 4টা এরর মেসেজ নিয়ে কথা বললাম। এই বিষয় নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা, একেবারে ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো সবাই আপনারা? স্যার প্লিজ ডিভাইডেড এররটা আসবে অনলি শুধু স্যার জিরো অর ব্ল্যাঙ্ক সেলটা সিলেক্ট হয়। এক্স্যাক্টলি তাই। আমরা কোনো সংখ্যাকে জিরো দিয়ে কিন্তু ভাগ করতে পারি না রিয়েল লাইফে, বা কোনোভাবেই পারি না। এই কারণে যদি কোনো কারণে এটা হয় তাহলে এটা হবে, সেটা ব্ল্যাঙ্ক সেল থাকলেও হবে, জিরো দিলেও হবে। ওকে এবার আসেন আমি খুব দ্রুত আরেকটা জিনিস দিয়ে আমরা ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে আপনারা আমার সাথে শেয়ার করবেন আনসার কি হবে। 2 + 3 * 5, বলেন এটার আনসার কত হবে? সবাই দ্রুত বলবেন। 25 স্যার 25 17 স্যার। ওকে দেখি 17 কত আসছে। স্যার 17 আসে স্যার 17 17 আসছে, কেউ কেউ বলছেন 25, তাই তো? আচ্ছা কেউ বলছেন 17, কেউ বলছেন 25। যারা 17 বলছেন তাদের আনসার ঠিক আছে। এখন যে যে 25 বলছেন সে যদি চান যে 25 আনসারটা আমার দরকার, তাহলে 2 + 3 * 5 এটা লিখলে কিন্তু 25 আসবে না। তাহলে যেটা করতে হবে প্যারেনথেসিস ইউজ করতে হবে, যে 2 + 3 এটাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি একটা পার্ট, তোমার কাজ আগে, তারপর হচ্ছে এটার সাথে, এবার 25 আসবে। তাহলে এখানে যেই ক্যালকুলেশনটা আমরা দেখালাম এটার দ্বারা মিনিং হচ্ছে যে কোন অপারেটর কাজ আগে হবে, এটা বোঝানোর জন্য আমি এই পার্টটা নিয়ে আসছি। তাহলে এখানে কিন্তু মাল্টিপ্লিকেশনের কাজ আগে হয়েছে, তারপরে কিন্তু অ্যাডিশনের কাজ হয়েছে। আর যখন আমরা ব্র্যাকেট ইউজ করতেছি
তখন কিন্তু এই ব্র্যাকেটসের কাজ আগে হচ্ছে। তো এই নিয়ে একটা এক্সাম্পল আমার শিটে দেয়া আছে, যে শিটটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে একটা এক্সাম্পল আমরা সেট করছি, সাপোজ সরল সরল অঙ্ক করছি আমরা, হ্যাঁ সরল রাইট গণিত, রাইট। সরল গণিতে। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে কার, ম্যাথে বদমাস ফর্মুলা ছিল। হ্যাঁ হ্যাঁ বদমাস, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা ইস্যু আপনাদের বুঝাবো, এই কারণে এটা নিয়ে আসছি। এখানে আমরা একটা এক্সাম্পল সেট করছি, মাল্টিপ্লাই প্রথমে, তারপর ডিভাইড, তারপর অ্যাড, তারপর সাবট্রাক্ট। যদিও অ্যাড এবং সাবট্রাক্ট একসাথে কাজ করে, মাল্টিপ্লাই ডিভাইড একসাথে কাজ করে, লেফট টু রাইট, অর্থাৎ আগে যেটা পাবে সেটা হবে। তো এখানে আমরা এই এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। এখন আসেন যে আমাদের কম্পিউটারে যে ক্যালকুলেটর থাকে, কম্পিউটারে যে ক্যালকুলেটর থাকে, যদি আমি ক্যালকুলেটর ওপেন করি, ক্যালকুলেটর ওপেন করতেছি, আচ্ছা সবাই দেখেন, ভালো করে লক্ষ্য করবেন, আমি যেটা দিচ্ছি 2 প্লাস 3 ইন্টু 5, সরি ভুল হয়ে গেছে, আমি আবার যাই। 2 প্লাস 3 ইন্টু 5 ইকুয়ালস টু কত আসছে? 25 স্যার। 25। তাহলে ক্যালকুলেটর কি ভুল রেজাল্ট দিল? আমরা কিন্তু 2 না, সেটা ঠিক আছে, আমরা কিন্তু 2 প্লাস 3 ইন্টু 5 এটা এক্সেলে যখন দিয়েছি তখন কিন্তু আসছে কত? 17। কিন্তু সেটা যখন 17 আমরা এক্সেলে ব্র্যাকেট ইউজ করে সেটা আমরা দেখিয়েছি 25, কিন্তু ক্যালকুলেটরে যখন আমরা এটা দিলাম তখন 25 যদি আমরা 17 দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারবো? তাহলে কি এটা ক্যালকুলেটরে ভুল দিচ্ছে? আমার কোশ্চেন কি বুঝছেন? স্যার ক্যালকুলেটরে যদি 17 দেখতেছেন তাহলে স্যার 3 ইনটু 5 এটা স্যার ফার্স্ট প্যারেনথেসিস দিয়ে আটকাইতে হবে স্যার। আচ্ছা এখন আমার এখানে তো কোথাও ব্র্যাকেট নাই, আছে? না স্যার, নাই। আচ্ছা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কনসেপ্ট, আমরা যখন সিএসসি তে পড়াই তখন বলি আর কি। তো এখানে যেটা হয়েছে ক্যালকুলেটর, যে প্রথম যাকে পাইছে তার, ক্যালকুলেটরের ক্ষেত্রে হচ্ছে স্যার সামনে আসবে, না ক্যালকুলেটর, ক্যালকুলেটর হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট। হ্যাঁ সেটা ঠিক, ফার্স্টে আনতে হবে। হ্যাঁ মানে প্রথম যেটা পাচ্ছে সেটা আনসার দিচ্ছে। তার মানে এইটার যে আনসার 25 পেলাম, এখন আমি যদি ক্যালকুলেটর চেঞ্জ করি, যদি আমি সায়েন্টিফিকে যাই, এবার দেখেন কি আসে, 2 প্লাস 3 ইন্টু 5 কত আসছে? 17 তাহলে ক্যালকুলেটর একটু আগে 25 দিচ্ছিল, এখন কত দিচ্ছে? 17। তার মানে নর্মাল ক্যালকুলেটর, এখন ক্যালকুলেটরটা হলো সাইন্টিফিক না আমার আনসারটা আগে শুনি নেই। নর্মাল ক্যালকুলেটর অপারেটরের প্রিসিডেন্স মেজার করতে পারে না, অর্থাৎ অপারেটরের প্রিসিডেন্সকে সে কনসিডার করে না। অপারেটর কোনগুলো? যেগুলো প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো আমরা অপারেটর বলি। তো এই অপারেটরের প্রিসিডেন্স মানে হচ্ছে কার প্রায়োরিটি আগে, কার প্রায়োরিটি পরে। তো যখন আমরা সায়েন্টিফিকে গেলাম, এই সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রোগ্রাম এইভাবেই করা যে প্রিসিডেন্স যার আগে, অপারেটরের যেই প্রিসিডেন্স আগে তার কাজ আগে করবে। এই কারণে কিন্তু এখানে 3 ইন্টু 5 দ্যাট মিনস 15 করেছে, 15 প্লাস 2 17 করেছে। কিন্তু যখন আমরা নর্মাল ক্যালকুলেটরে ছিলাম তখন দেখাচ্ছে 2 ইন্টু 3 প্লাস 5, এটাতে সে কিন্তু কি হলো, আচ্ছা এটা অন্য আমরা ইনপুট দিয়ে ফেলছি, 2 প্লাস 3 ইন্টু 5। তো এখানে যেটা হচ্ছিল, এই নর্মাল ক্যালকুলেটর যেটা করতেছে, সে অপারেটরের প্রিসিডেন্স কনসিডার করতেছে না, যারটা আগে পাচ্ছে তারটা ক্যালকুলেশন করে দিচ্ছে। তাহলে দেখেন ক্যালকুলেটরের মধ্যে কিন্তু দুই ধরনের রেজাল্ট আমরা পেলাম। যদি নর্মাল ক্যালকুলেটর ইউজ করি এক ধরনের, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে গেলে আরেক ধরনের। সায়েন্টিফিকে দেখা যাচ্ছে সেই প্যারেন্থেসিসটা নিজে বুঝে আমাদেরকে আনসার দিচ্ছিল 17। তো আমরা সিএসসি পড়তে গেলে কিন্তু বলবো যেটা 17ই হবে। স্যার আমরা যখন সরল ওই যে গণিত, হ্যাঁ 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 ওইটাই করতে হয়, না না হ্যাঁ প্লাস এর আগে করতে হয়, না না অবশ্যই না, করে না 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 সরল অঙ্কে প্লাসের কাজ আগে করতে হয় না, অবশ্যই গুণের কাজ আগে। তাহলে স্যার মিস্টেক হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই গুণের কাজ আগে। প্রথমে ব্র্যাকেটস, যে বদমাস একজন বললেন না কি যেন বলেন, প্রথমে বি মানে তো ব্র্যাকেটস, তাই না?
জি হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ তো বদমাস। হ্যাঁ তো ওখানে দেখবেন অবশ্যই আগে হচ্ছে এই মাল্টিপ্লিকেশনের কাজ। আর যদি এমন হয় যে সাপোজ এই আমি আবার যাই যে 2 ইন্টু 5 ডিভাইড বাই 2, তাহলে এখানে কি হয়েছে, কার কাজ আগে হয়েছে? যখন সেম প্রিসিডেন্স পাবে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন এবং হচ্ছে ডিভিশন, এই দুটার প্রিসিডেন্স হচ্ছে সেম, যখন সেম পাবে তখন লেফট টু রাইট কাজ করে, যখন সেম পায় তখন লেফট টু রাইট কাজ করে। আর যখন সেম থাকে না তখন আগে প্রিসিডেন্সটা আইডেন্টিফাই করে যে কোনটার প্রিসিডেন্স হাই সেটা আগে কাজ করে, তারপরে হচ্ছে নেক্সট প্রিসিডেন্সে যায়। তো যাই হোক, আমি ক্যালকুলেটর সম্পর্কে একটা আইডিয়া দিলাম। অনেকে হয়তো আমরা জানি না যে কম্পিউটারে যে ক্যালকুলেটর থাকে দুই ধরনের রেজাল্ট আসতে পারে। সেটা বললাম একটা কারণে, যে আমরা যদি এক্সেলে কখনো আমাদের প্রয়োজন অনুসারে আমার রেজাল্ট চেঞ্জ করতে হয়, বা আমাকে যদি বুঝতে হয় আমি চাচ্ছি এটা যে 2+3 তার সাথে 5 গুণ, তাহলে এইভাবে লিখতে কিন্তু হবে না, অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। এটা বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম। তো দেখা যাচ্ছে আমি ক্যালকুলেশন করছি, কোনোভাবে বুঝতেছি না আসলে ভুলটা কোথায়, দেখা যাচ্ছে একটা ব্র্যাকেট দেইনি, এই কারণে কিন্তু আমার ভুলটা আসছে। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, আমি আজকের ক্লাসটা আর প্রলং করতে চাচ্ছি না। আমি